আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর তৃতীয় সেমিস্টারের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই সুবাদে আমাদের তৃতীয় সেমিস্টারের ইংরেজি দ্বিতীয় পত্রে আমি হাজির হয়েছি তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। অর্থাৎ এটা আমার প্রথম ক্লাস তৃতীয় সেমিস্টারে। তো আজকে আমি রাইট ফর্ম অফ ভার্ব আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো রাইট ফর্ম অফ ভার্বের বিষয়গুলো দেখো, এখানে আমি লিখেছি রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট অর্থ হলো সঠিক, ফর্ম অর্থ হলো রূপ, অফ অর্থ হলো এর, ভার্ব অর্থ হলো ক্রিয়া। তাহলে আমি কি করি, অর্থ যদি করি সঠিক, রূপ, এর, ক্রিয়া। কিন্তু এখানে দেখো অফ দ্বারা যখন দুটি অংশ যোগ থাকে তখন উল্টা দিক থেকে মিলাতে হয় অর্থ। দেখো ক্রিয়ার সঠিক রূপ, অর্থাৎ এখানে এরটা এখানে বয়সীনর হিসাবে প্রকাশ পাবে, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ। এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ডিয়ার লার্নার্স, আমরা রাইট ফর্ম অফ ভার্ব শেখার আগে আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা, সেটা জানতে হবে আমাদের। সর্বপ্রথম হলো ভার্বের রূপগুলো আমাদের জানতে হবে। দেখো আমাদের ভার্বের রূপগুলো 6টা রূপ আছে, দৃশ্যমান ভার্বের 6টা রূপ আছে। এগুলো যদি তোমরা মনে না রাখো তাহলে ইট ইজ নট পসিবল ফর ইউ টু গেট এ গুড মার্কস ফ্রম ইন এক্সামিনেশন। দেখো এখানে বেস ফর্মটা কি, দেখো V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইট, গো। আমি কিন্তু এখানে উদাহরণও দিয়ে দিচ্ছি। পাস্ট ফর্ম V2, অ্যাট, ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল ফর্ম দেখো V3, ইটেন, গন। আর জিরান্ড ফর্ম V1 প্লাস ING, দেখো ইটিং, গোয়িং। ইনফিনিটিভ ফর্ম কি ফর্ম, ইনফিনিটিভ ফর্ম 2 প্লাস V1 অর্থাৎ টু ইট, টু গো। এস, ইএস, IES ফর্ম অর্থাৎ V1 প্লাস SES বা IES ফর্ম অর্থাৎ ইটস, গোস। আমি আশা করছি যে তোমরা এই বিষয়গুলো নোট নিচ্ছ খাতায়। যে যে অবস্থায় আছো তোমরা কলম আর খাতা নিয়ে বসে পড়ো, এই বিষয়গুলো তোমরা লিখে নাও। কারণ এগুলো আমাদের গবেষণার ফসল, এগুলো বইয়ে কোথাও তোমরা এভাবে সিরিয়ালি পাবা না। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি এগুলো তোমরা খাতায় লিখে নাও। দেখো ভার্বের রূপ কয়টা, 6টি, দৃশ্যমান 6টি রূপ আছে। তাহলে হলো বেস ফর্ম ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, জিরান্ড ফর্ম, ইনফিনিটিভ ফর্ম, SES অথবা IES ফর্ম। এটা হলো আমার প্রথম অবস্থায় আমাদেরকে শিখতে হবে। দ্বিতীয় যে রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে অবশ্যই আমাকে এটা মুখস্থ রাখতেই হবে। দেখো টু বি ভার্ব, টু বি ভার্ব বলতে আমরা কি বুঝি, দেখো am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall, will, have been। এটা হলো আমার টু বি ভার্ব। আবার কি আছে দেখো 2 নম্বরে টু হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, হ্যাভ। এটা হলো টু হ্যাভ ভার্ব। আর 3 নম্বরে দেখো কি আছে, টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। আর 4 নম্বরে হলো মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। দেখো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এ পর্যন্ত হলো আমার পিওর মডাল ভার্ব এগুলোকে। আর বাকিগুলোকে আমরা সেমি মডাল বলি, যেমন নিড, ডিয়ার, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইটিসি। এই ভার্বগুলো হলো আমার মডাল এবং সেমি মডাল ভার্ব। এগুলো অবশ্যই তোমরা নোট নিবে। ডিয়ার লার্নার্স, এখন আমরা সেন্টেন্সে ব্যবহার এগুলো কীভাবে হয় এগুলো আমরা দেখছি। আমরা প্রথমেই শুরু করছি রুল। দেখো 1, রুল 1, 2, 3। মনোযোগ সহকারে দেখবে এবং নোট নিবে। দেখো সাবজেক্ট, আমি দেখো মডাল,
মডাল প্লাস B1 আর মডাল প্লাস B প্লাস B3, মডাল প্লাস হ্যাভ প্লাস B3। ডিয়ার লার্নার্স, আশা করি এই বিষয়টা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। দেখো, মডাল ভার্বের সাথে আমি যদি এখানে হি ক্যান, দেখো এখানে লিখি যে হেল্প মি, তাহলে উত্তরটা কি আসে যে মডাল প্লাস B1, এখানে মডাল ভার্ব কি আছে আমার ক্যান। দেখো মডাল ভার্ব কি আছে, ক্যান আছে, ক্যান আছে এখানে মডাল ভার্ব। তাহলে মডাল ভার্বের পরে কি আছে, কি বসাতে হবে আমার B1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার কি হবে, হেল্প, কি হবে হেল্প, এটার কোনো পরিবর্তন হবে না। তারপরে এটাকে যদি আমি এরকম করি, দেখো ইট ক্যান ইজিলি বি, ব্র্যাকেটে লিখলাম সলভ, উইদিন মোমেন্টস। তাহলে দেখো কি বুঝলাম আমরা, যে মডাল ভার্বের পর যদি বি থাকে তাহলে কি হবে, বার 3 হবে। তাহলে এখানে দেখো মডাল ভার্ব কি আছে, ক্যান, ক্যানের পর কি আছে বি, তাহলে ব্র্যাকেটের ভার্বটা আমার কি হবে, পার্টিসিপল ফর্ম হবে। তাহলে কি হবে, SOLVED, সলভড। আবার দেখো এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি তোমাদের, 3 নাম্বার ফর্মটা। 3 নাম্বার ফর্ম দেখো, মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। যেমন এখানে আমি যদি লিখি ইউ মাইট হ্যাভ, ব্র্যাকেটে যদি লিখি এয়ার, নজরুল NAZRUL, নজরুল। তাহলে দেখো আমি কি বলছি এখানে, মডাল প্লাস হ্যাভ প্লাস B3। তাহলে সেন্টেন্সে কি আছে আমার, ইউ সাবজেক্টের পর কি আছে, মডাল হ্যাভ আছে, হ্যাভের পর কি আছে, হ্যাভ আছে। তাহলে ব্র্যাকেটের ভার্বটা আমার কি হবে, HEARD। তাহলে আশা করছি যে এই মডাল ভার্ব জাতীয় কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো আমি রাইট ফর্ম অফ ভার্বের উপর ক্লাস সাজিয়েছি 2টা। এটা কিন্তু আমি আজকের পার্ট 1 অর্থাৎ প্রথম ক্লাস, আমি আরেকটা ক্লাস নিব। তো আজকে এই 3টা রুল আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। মডাল ভার্ব প্লাস B1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, মডাল প্লাস বি প্লাস B3 অর্থাৎ পার্টিসিপল ফর্ম, মডাল প্লাস হ্যাভ প্লাস B3 অর্থাৎ পার্টিসিপল ফর্ম। অর্থাৎ মডাল ভার্বের পর যদি বি এবং হ্যাভ থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটা আমার কি হবে, পার্টিসিপল ফর্ম হবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা নোট নিয়ে এসো। তো এবার আমরা দেখব হলো, হ্যাঁ, ভার্ব টু ডু। দেখো আমরা ভার্ব টু ডু লিখেছি যে ভার্ব টু ডু গুলো কি কি। ভার্ব টু ডু হলো ডু, ডাজ, ডিড। তাহলে এটার স্ট্রাকচারটা কি হবে, রুল 4। রুল 4-এ কি হবে, ভার্ব টু ডু প্লাস B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ভার্বের কি হবে, বেস ফর্ম হবে। এটা হলো আমার মূল বিষয়। ভার্ব টু ডু থাকলে কি হবে, প্লাস মূল ভার্বের বেস ফর্ম হবে। আমি এখানে একটা উদাহরণ লিখি, দেখো শি ডিড নট, দেখো ব্র্যাকেটে লিখি ফোন্ট মি লাস্ট
নাইট। তাহলে দেখো এখানে আমি কি বলছি যে ভার্ব টু ডু, টু ডু কোনটা, এই দেখো এখানে ডিড হলো আমার ভার্ব টু ডু, টু ডুর পর কি হবে, ভার্ব আমার প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এটা আমার কি হবে উত্তর, ফোন, PHONE, ফোন। আশা করছি এই বিষয়টাও তোমাদের সমস্যা সমাধান হয়েছে। যদি প্রয়োজনীয় নোট নাও এবং সে অনুযায়ী সাথে সাথেই চেষ্টা করো, তাহলে তোমাদের এই সমস্যা থাকবে না আশা করি। তারপরে ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ, এটার স্ট্রাকচারটা কি হবে দেখো, রুল 5 কি আছে, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব প্লাস V3, তাহলে দেখো আমি যেখানে যদি উদাহরণ লিখি, যেমন হ্যাভ ইউ এভার, এবার ব্র্যাকেটে লিখলাম ইজ টু ঢাকা। দেখো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবা যে এম ইজ আর, ধরো এখানে আমি ইজ লিখলাম, ইজ ওয়াজ বিন, পার্টিসিপল ফর্ম কি আমার 3 নাম্বার ফর্ম B1 B2 B3, তাহলে ইজের পার্টিসিপল ফর্ম কি বিন। তাহলে আমি এখানে স্ট্রাকচার কি ভার্ব টু হ্যাভ, ভার্ব টু হ্যাভ কি আমার হ্যাভ, তাহলে ভার্ব টু হ্যাভ থাকলে ব্র্যাকেটের ভার্বটা কি হবে পার্টিসিপল ফর্ম, তাহলে ইজের পার্টিসিপল ফর্ম কি হবে বিন, অর্থাৎ হ্যাভ ইউ এবার বিন টু ঢাকা। তাহলে আমরা মডেল ভার্বের সমস্যা সমাধান করলাম, ভার্ব টু ডু এর সমস্যা আর ভার্ব টু হ্যাভের সমস্যা সমাধান করলাম। তাহলে আমাদের কিন্তু কয়েকটি স্টেপ পার হয়ে গেল। তো আশা করছি ক্লাসগুলো অত্যন্ত যত্ন সহকারে দেখবে। তাহলে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, যেমন আরেকটা বিষয় আমরা খেয়াল করব, দেখো ভার্ব ইনফিনিটিভ ভার্ব যেটাকে বলি আমরা, এখানে ভার্বের দৃশ্যমান রূপের মধ্যে দেখো ইনফিনিটিভ, 2 প্লাস V1, 2 প্লাস V1, অর্থাৎ 2 এর পর ভার্ব কি হয় প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আবার ব্যতিক্রমও কিছু আছে, ব্যতিক্রম হলো কিছু ফ্রেজ আছে, দেখো উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তারপরে আছে ইন এ ভিউ টু, ইন এ ভিউ টু, তারপরে অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড, ফরওয়ার্ড টু, আরও আছে। এই সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজের পর যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। যেমন আমি একটা উদাহরণ লিখি, যেমন টু ব্র্যাকেটে লিখলাম বাই, টু বাই এ পেন, হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট, দেখো মার্কেট। তাহলে এখানে আমি কি লিখছি স্ট্রাকচারের মধ্যে, টু এর পর কি V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে টু বাই এই ভার্বের কোনো পরিবর্তন হবে না, বাই এ পেন, বাই এ পেন, হি ওয়েন্ট টু মার্কেট, কলম কেনার জন্য সে বাজারে গেল। তাহলে দেখো এই বিষয়টা গেল। এখন যদি এই সেন্টেন্সটাকেই আমি এই ফ্রেজগুলো ব্যবহার করি,
যে উইথ এ ভিউ টু বা ইন এ ভিউ টু, তাহলে কি হবে? উইথ এ ভিউ টু ব্র্যাকেটে বাই এ পেন হি ওয়েন্ট টু, এটার বিষয় হলো এখানে কিন্তু V1 প্লাস আইএনজি হবে। এই ফ্রেজগুলো থাকলে আমার কি করতে হবে? V1 প্লাস আইএনজি। তাহলে স্ট্রাকচারটা কি? আমি উইথ এ ভিউ টু লিখলাম, হ্যাঁ, এ ভিউ টু লিখলাম, তারপরে কি হবে? বাইয়ের সাথে কি হবে? আইএনজি হবে, বাইয়ের সাথে আইএনজি। এ পেন হি ওয়েন্ট টু মার্কেট। তাহলে দেখো, যদি ইনফিনিটিভ অর্থাৎ টু থাকে, শুধু টু থাকে, তাহলে কি হবে? V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এছাড়া যদি উইথ এ ভিউ টু ফরওয়ার্ড টু এগুলো যদি থাকে, তাহলে স্ট্রাকচার হলো V1 প্লাস আইএনজি। এছাড়াও প্রিপোজিশন জনিত আরও কিছু সমস্যা আমি সমাধান করে দিচ্ছি তোমাদের, যে এই টু ব্যতীত আদার্স প্রিপোজিশন। দেখো, এটা দেখো, স্ট্রাকচারটা কি হবে? আদার প্রিপোজিশন, আদার প্রিপোজিশনস প্লাস V1 প্লাস আইএনজি। যেমন আমি এখানে লিখলাম ফর, ব্র্যাকেটে লিখলাম বাই এ পেন হি ওয়েন্ট টু মার্কেট। বিষয়টা খেয়াল করো, আমি আগে কি লিখছিলাম? যদি ইনফিনিটিভ টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু ইট, টু গো, এটি সিম্বল হিসেবে। আর আদার্স প্রিপোজিশন যেমন ইন, ফর, হ্যাঁ, বাই, উইদাউট, স্ট্রাকচার কি হবে আমার? আইএনজি। তাহলে শুরুতে আমার কি আছে? ফর, তাহলে ব্র্যাকেটের ভার্বটা কি হবে? আইএনজি হবে। তাহলে কি হবে আমার? ব্র্যাকেটের ভার্বটা কি হবে? ফর বাইং। কি হবে? বাইং এ পেন। তো আশা করছি যে এই প্রিপোজিশন জনিত ভার্বের যত সমস্যা আছে সেগুলোতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ডিয়ার লার্নার্স, বইয়ে অনেক রুল আছে, তথাকথিত রুল, এটা থাকলে এই টেন্স হবে, এই ফর্ম হবে। আমি কিন্তু ওই দিকে তোমাদের আলোচনা করিনি। আমি একদম যেটা তোমাদের দরকার, হ্যাঁ, বইয়ে সাধারণত এভাবে গুছানো নাই, সেই বিষয়গুলোই আমি আলোচনা করছি। তবে আমি আরেকটা বিষয় দেখো আলোচনা করি, যেমন ভার্ব টু বি রুল। দেখো 7, 8 কি হবে আমার? টু বি ভার্ব, টু বি ভার্ব প্লাস V1 প্লাস আইএনজি। এটা হলো আমার অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার এটা হবে। আর একটা হবে, দেখো, টু বি ভার্ব প্লাস V3, এটা হবে আমার কি? প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট যেখানে সক্রিয় সেখানে আমার কি হবে? অ্যাক্টিভ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হবে বি ভার্ব থাকলে। আর সাবজেক্ট যেখানে নিষ্ক্রিয় অর্থাৎ অলস, প্যাসিভ, সেখানে আমার কি হবে? ভার্ব 3 হবে। তো এখানে আমি একটা উদাহরণ দেই তোমাদের। উদাহরণটা হলো যেমন সুগার, SGAR, সুগার ইজ, ব্র্যাকেটে দিলাম ইম্পোর্টেড, PORT, import from
ফ্রম চীন, চায়না। তাহলে দেখো এখানে চীন থেকে আমদানি করা হয়। চীন থেকে কি করা হয়? আমদানি করা হয়। এই ক্ষেত্রে চিনি আমদানি করে কে? অর্থাৎ চিনি কি নিজেই আমদানি নিজেকে করতে পারে? তাহলে এখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়। এই জন্য আমার ভার্বটা কি হবে? দেখো কি হবে? V3 ইম্পোর্টেড, IMPORTED, ইম্পোর্টেড, অর্থাৎ পার্টিসিপল ফর্ম। এটা হলো প্যাসিভ ফর্ম হবে, অর্থাৎ টু বি ভার্ব প্লাস V3, এটা প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ প্লাস V3 প্যাসিভ সেন্টেন্স এটা। আবার যেখানে সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ ভার্বের কাজটা সম্পাদন করতেছে সাবজেক্ট, সেখানেই হবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে আমার। দেখো আচ্ছা, দেখো এখানে গভর্নমেন্ট, গভট ইজ ব্র্যাকেটে import sugar from চায়না। তাহলে সরকার চীন থেকে কি করছে? চিনি আমদানি করছে। তাহলে আমদানিটা করছে কে? সরকার, অর্থাৎ কে করছে তার উত্তর আমার সেন্টেন্সে দেওয়া আছে। তার উত্তর কি আছে? সেন্টেন্সে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমার ভার্বটা কি হবে? দেখো বি ভার্ব প্লাস B1 প্লাস ING। তাহলে আমার এখানে কি হবে? ইম্পোর্টিং, IMPORTING। অর্থাৎ বি ভার্বের ক্ষেত্রে আমরা কি শিখলাম হলো অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্ব প্লাস B1 প্লাস ING। আবার টু বি ভার্ব যদি থাকে প্যাসিভের ক্ষেত্রে টু বি ভার্ব প্লাস B3 প্যাসিভ। তো ডিয়ার লার্নার্স, তো আশা করি আমার এই ক্লাস থেকে যথেষ্ট উপকৃত হবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা মেসেজ করে অথবা কমেন্ট করে অথবা মোবাইল ফোনে আমাকে জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজ এটুকুই। আসসালাম।